Dear viewers, obviously I will continue in English, but let me speak in Bengali first for few minutes. বাংলাদেশের অবস্থা নিয়ে কথা বলতে এসছি এবং যে কথাগুলো বলা দরকার এবং সেটি আপনারা ইতিমধ্যে জানেন, তবে কিছু তথ্য শেয়ার করা দরকার, যে তথ্যগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের যে আহ, সঙ্গত কারণেই বাংলাদেশের এই বর্বরোচিত হামলা এবং এই ঘটনায় তাদের রিয়াকশন যথারীতি আপনাদেরকে নানা মাধ্যমেই জানিয়ে থাকি, সেটি আজকে তারই অংশ হিসেবে সেটি বলা। আমি শুরুতেই আজকে জাতিসংঘের ব্রিফিংয়ে নুন ব্রিফিং যেটাকে বলে, সেখানে জানতে চাওয়া ছিল আমার, শুধু আমি নই, অ্যাসোসিয়েটেড প্রেসের আমাদের সহকর্মী তিনি সকালে প্রশ্নটির অবতারণা করেন যে বাংলাদেশের এই অবস্থা, সেক্রেটারি জেনারেলের ভূমিকা কি, এবং বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, শুধু বাংলাদেশ নয় বিদেশেও বিভিন্ন প্রান্তে দেশের বাংলা ভাষাভাষী মানুষ, বাংলাদেশের মানুষ, তারা আন্দোলন সংগ্রাম করছে, প্রটেস্ট করছে। তো সেটা করতে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রায় 57 জনকে তাদের বিচারের মুখোমুখি করেছে সেই দেশের সরকার, সংযুক্ত আরব আমিরাতের সরকার। সেটি নিয়ে প্রশ্ন ছিল। তো সেটি নিয়ে যথার্থই বলেছেন সেক্রেটারি জেনারেল মুখপাত্র যে বাংলাদেশে শত শত মানুষ তার ভাষায় নিহত হয়েছেন, এবং যে সহিংসতা বাংলাদেশে ঘটানো হচ্ছে, এবং রাষ্ট্রীয় তরফে যেভাবে গুলি দেখা মাত্র গুলির নির্দেশ, সেগুলি ব্যাপারে তারা এর আগেও নিন্দা জানিয়েছেন। তারা নিন্দা প্রকাশ করে নতুন যে তথ্যটি দিয়েছেন মুখপাত্র, তিনি বলেছেন যে বাংলাদেশে সিকিউরিটি ফোর্সেস, নিরাপত্তা বাহিনী, যেই সরঞ্জামাদি তাদেরকে সরবরাহ করা হয়েছিল জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে দায়িত্বকালীন সময়ে, যে জাতিসংঘের নামাঙ্কিত যে গাড়ি, যে ভেহিক্যাল, এবং সেইগুলি তারা ব্যবহার করেছে নিরপরাধ ছাত্রদের বিরুদ্ধে, সেটা তিনি উল্লেখ করেছেন। এবং এটি ব্যবহার করার কি কারণে তারা এটি ব্যবহার করেছে এবং এটি কেন বাংলাদেশের রাস্তায় দেখা গেল সেটি, এবং তারা রীতিমতো এটি ব্যবহার করেছে ক্রাউড কন্ট্রোলের জন্য, তারা গুলি করবার জন্য নিরাপত্তা বাহিনী, সেটি সাথে সাথে জাতিসংঘের ঢাকাস্থ অফিস সেটা কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চেয়েছে, এবং তারা এই ঘটনাগুলির নিন্দা জানিয়েছে, এবং তারা বলেছে অনতিবিলম্বে বাংলাদেশের এই অবস্থান যাতে মানুষের অধিকার যাতে ফিরে পায়, ছাত্র তাদের অধিকার ফিরে পায়। যদিও তারা কোর্টের কথা বলেছে, কোর্টের রায়ের কথা, আমরা জানি যে সরকার নিয়ন্ত্রিত কোর্ট এই যে রায় দিয়ে সরকার চাইছে এক ধরনের আন্দোলনকে প্রশমিত করা, যেটি তারা যে বিষয়গুলো তারা শুরুতেই অগ্রাহ্য করেছে, এখন তারা এই বিষয়গুলোর অবতারণা করে তারা চাইছে আন্দোলনকে দমাতে এবং সমস্ত দায় আন্দোলনকারীদের উপর চাপাতে, এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা দীর্ঘদিন এই অধিকারের জন্য আন্দোলন করছে, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা রয়েছে, তাদের উপরে দায়টা এড়ানোর চেষ্টা করছে। সেটা কিন্তু আন্তর্জাতিক দুনিয়া পরিষ্কার। আপনারা নিশ্চয়ই দেখেছেন নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান, বিবিসি, সিএনএন, প্রত্যেকটি নিউজ আউটলেট এবং অত্যন্ত নিরপেক্ষতার সাথে তারা এই সংবাদগুলো পরিবেশন করছে, এবং অধিকার সংগঠনগুলো তাদের কথাগুলি তারা তুলে ধরছে এবং তারা টুইট করছে। জাতিসংঘের যে মানবাধিকার কাউন্সিল আছে তারা করছে, এবং আমিও সেটি নিয়ে জানতে চেয়েছি যে জাতিসংঘকে অ্যাক্ট করার জন্য, প্রম্পটলি অ্যাক্ট করার জন্য প্রফেসর নোবেল laureate প্রফেসর মোহাম্মদ ইউনূস সার্চ করেছেন, তোমরা কি অ্যাক্ট করছো কিনা, তোমাদের এটি কি যথেষ্ট কিনা, তোমরা সরকারের এই কথাগুলোর উপরে রিলাই করো কিনা, নির্ভর করো কিনা, যে সরকারের উপর তোমরা যে আর্জ করছো। তখন মহাসচিবের মুখপাত্র বলেছেন যে মহাসচিবের পক্ষে তিনি খুব ক্লিয়ার এবং খুব স্ট্রং এবং ফোর্সফুল শব্দটি তিনি ব্যবহার করেছেন, এবং তিনি যেটি বলেছেন আমাদের তো হলো তাদের দৃষ্টি আকর্ষণ করা। যদিও আমরা জাতিসংঘের তরফে তো, আমরা যারা সাংবাদিকের কথা করি, আমরা তো নিজেরা কোনো সিদ্ধান্ত তৈরি করি না, আমরা তাদেরকে অবহিত করে এবং তাদের কাছ থেকে সেই জবাবদিহিতা চাই, যেমন যেই জবাবদিহিতার বিভিন্ন সরকারের কাছে চাওয়া হয় সেভাবেই। তো তারা বলেছেন তারা ফোর্সফুল এবং তারা বাংলাদেশের পরিস্থিতিতে নজর রাখছেন, এবং বাংলাদেশের যে শত শত মানুষ যে নিহত হয়েছেন এবং ছাত্রদের যে অধিকার, এটি নিয়ে তারা এর আগেও বলেছেন যে এদের রাইট, তাদের অধিকার তাদের রয়েছে। Edie. Thank you, Steph. Bangladesh, Yes. does the Secretary General have any comment on the latest violence and also on the sentencing of Bangladeshis in the United Arab Emirates for
protesting in support of the young people in Bangladesh? Sure, a couple of things. The Secretary General remains very deeply concerned about the violence that we've seen in Bangladesh, which more than 100 people have been killed and thousands more injured. We've seen also that yesterday the Supreme Court of Bangladesh decision on the quotas for the civil service jobs, which was at the part of the issues regarding the protests. He also saw the decision by the Bangladeshi student groups to suspend protests for 48 hours. He very much hopes that both these decisions will help create a conducive environment for dialogue. He urges all sides to avoid violence and negotiate in good faith, with a view towards resolving all existing disagreements. Also want to add that we urge the authorities to ensure the protection and safety of all protesters and to create an environment where the rights to freedom of expression and peaceful assembly can be freely exercised, and he calls for all acts of violence to be investigated promptly, transparently, and impartially, and for those responsible held to account. The one thing I do want to add, because we've seen our colleagues on the ground in Bangladesh have seen reports of disturbing reports of UN-marked vehicles that may have been used during the developments we've seen in Bangladesh over the last few days. It's important for us to stress that UN troop and police contributing countries are to use UN insignia and equipment marked with this insignia only when they are performing mandated tasks as part of a UN peacekeeping or UN political mission, and within the context of the deployment of any UN mission. Our serious concern in this regard has been conveyed to the relevant authorities in Bangladesh by our colleagues. And the sentencing. Oh yes, I think we've seen the disturbing reports of very harsh sentences being meted out. As we do everywhere else, we feel that it is very important for people to have the right to express themselves freely and peacefully without fear of arrest or worse. Mushfiq. Thank you, Stefan. Thank you. My colleague Adi already asked the question that you answered. My simple question is, are you relying on the current regime to resolve the issues, those who are not hesitating to killing innocent peoples, and death toll crossed hundreds, nobody knows, internet shut down, and the situation is the massive crackdown and using, as you said, APC vehicle. So an international community, international rights organization, including Nobel laureate Professor Muhammad Yunus, urged the UN and the international community to act promptly to rescue the Bangladeshi people and their rights. They will be, I think we have been very forceful in expressing the Secretary General opinion. As always, there will need to be accountability. We very much hope that whether it's the government or the side of the students, use this, the time given, the space in a sense created by the Supreme Court decision, by the decision of the students not to demonstrate for 48 hours, to engage in a dialogue and to create an environment that is conducive to such a dialogue. But we will continue to monitor the situation very closely. স্টেট ডিপার্টমেন্টের আজকের ব্রিফিংয়ে যথারীতি জানতে চাওয়া যে এই যে বাংলাদেশের যেই অবস্থা, একটা যুদ্ধের মতো অবস্থা, বাংলাদেশে পঞ্চম দিনের মতো ইন্টারনেট বন্ধ রয়েছে, তারা দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে, নিরাপত্তা বাহিনীকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়েছে, শত শত মানুষ বুলেট বিদ্ধ হয়ে মারা গিয়েছে, ছাত্র, সাধারণ ছাত্র, শিশু, আমি জানি না আমরা মানে কি পরিমাণ মানুষ সেখানে, এবং লাশ গুম করা হচ্ছে, নানা ধরনের খবর পাওয়া যাচ্ছে যেহেতু ইন্টারনেট বন্ধ, এবং কোনো খবরের যে কি সত্যতা কতটুকু সেটিও বলা মুশকিল। তো এই অবস্থার মধ্যে মানে যুক্তরাষ্ট্র আসলে কি করতে চাইছে? কারণ আমি বলেছি যে আপনারা তো আহ্বান জানান, আপনারা কল করেন, এগুলো কি সরকার কি পাত্তা দেয়, এন্টারটেইন করে আপনাদের এই? তো তিনি বলেছেন যে ম্যাথিউ মিলার উত্তরে যেটি বলেছেন যে তারা খুব
উদ্বেগের সাথে পরিস্থিতি লক্ষ্য করছেন এবং তারা যে সাইট অন শুট যেটি তারা সরকার যে ডিক্লেয়ার করেছে সেটি কন্ডেম করেছেন, নিন্দা করেছেন এবং অনতিবিলম্বে ইন্টারনেট শাটডাউন খুলে দেওয়ার জন্য বলেছেন, ফ্রি মিডিয়া। এবং তারা এই ছাত্রদের প্রতি তিনি বলেছেন এই ছাত্র যে অহিংস আন্দোলন এবং যে নিরপরাধ এবং এই শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি অটল সমর্থনের কথা তিনি ঘোষণা করেছেন। বলেছেন যুক্তরাষ্ট্র এই অ্যাসেম্বলির যে শান্তিপূর্ণ এই তারা সমাবেশ এবং এই প্রতিবাদে তারা সমর্থন করেন এবং এর উপরে যে হামলা সহিংসতা সেটি তারা নিন্দা করেন এবং তারা অবজার্ভ করছেন এবং তারা তাদের অবস্থান ক্লিয়ার করেছেন যে যুক্তরাষ্ট্র এটি কখনোই অ্যাকসেপ্ট করবে না এবং করে না, যে যেই ভয়াবহতা যেই নৃশংসতা বাংলাদেশের উপর চলছে। তো এটি হলো বাংলাদেশের আজকের এই অবস্থান এবং এই অবস্থার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য নিশ্চয়ই আগামীকালও সে ধরনের তাদের ফলো আপ জানতে চাইবো যে তারা আসলে কি করতে চাচ্ছে এবং মানে কতদূর আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে আহ্বান জানাচ্ছে। আমি দেখেছি অনেক কংগ্রেসম্যান, সিনেটর তারাও কিন্তু সংহতি প্রকাশ করছে এবং প্রফেসর ইউনুসও কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার রেফারেন্সে এই কথাগুলি তারা উত্তর যেটি বলেছেন যে তারা সব ধরনের কার্যক্রম তারা পরিচালনা করছেন। এখন দেখার বিষয় কি ধরনের ব্যবস্থাটি তারা গ্রহণ করেন এই অন্যায় এবং এই অনিয়মকে রুখবার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। Thank you, Matt. Massive killings going on in Bangladesh, as you know. Bangladesh security forces given shot on sight, and nobody knows the death toll. Internet shutdowns for 50 days today, and its death toll crosses hundreds. And government is using their Supreme Court, Supreme Court, to control the voices of the students. So it's just unthinkable situation. And I saw the many members of the Congress, human rights organization, asking to and expressing their solidarity with the student movement. Nobel laureate Professor Muhammad Yunus urged the world leaders, including US and United Nations, to act promptly to rescue the Bangladeshi people and the democratic rights. So what is your comment on this? So we are closely following developments in Bangladesh. We continue to call for calm and de-escalation. We condemn all recent acts of violence in Bangladesh and reiterate our unwavering support for peaceful assembly. In addition, we remain deeply concerned by reports of ongoing telecommunications disruptions across the country, which limit the ability of people in Bangladesh, including American citizens, to access critical information. We call on the government to restore internet service. We condemn the reported shoot-on-sight orders that have been given and call for those to be rescinded. And of course, I would just as a final thought with respect to the situation, reiterate that media freedom is an essential building block of a thriving democracy. It is essential that journalists in Bangladesh, as is true everywhere in the world, be able to function freely. One thing is around No interruptions, just around, one at a time. The Bangladeshi people are protesting everywhere in the world, in front of the State Department, White House, Times Square. But the UAE, when they are protesting in the Dubai, some places in UAE, they sentenced 57 Bangladeshi for 11 years. Why they are protesting against their own government? So what is your comment? And finally, do you rely on Bangladesh regime as you are calling and urging they will entertain your call and urge? As we see in last 15 years, Bangladesh is run by authoritarian regime and they are trying to keep their power by any means using the security forces. So with respect to the first question, I wasn't aware of that report, so I'm reluctant to comment on it, as always the case when I don't have perfect information here. But when it comes to the government in Bangladesh, it's a government with which we've worked on a number of issues, but we also make clear when we have concerns, as I believe I just did. One follow-up. Go ahead. What's going on in Bangladesh is totally unacceptable, and nobody can imagine really what the conditions are in the ground, because today is the 5th day, no internet. And law enforcement agency got the privilege shoot on sight. It's the order they given by the Prime Minister. So they are shooting people, around 300
plus students have been killed by the regime. And the situation is unthinkable and not even describable. What a horrific situation in Bangladesh. But students, they are not afraid. They are not going back. The government is trying to capitalize the so-called court order. Now they are saying 93% they will accept as merit basis, but it's not going to work because already they took hundreds of lives. They will not compromise with this blood. So they are telling, and now so far we are learning from the media and from the ground in different way. And I'm asking question as I'm doing, as for my reporting part, I asked that question even this morning at noon briefing, and one of my colleagues asked that, and what is even doing as many rights organizations, including Professor Muhammad Yunus, Nobel laureate, he asking to the UN and the international community to act immediately. UN say they are closely monitoring the situation. UN Secretary General very much firm his commitment to uphold the rights, and he condemned the violence and the attack by the regime, by the security forces, and he mentioned this hundreds lives has been lost and more than hundreds killed and thousands injured. And spokesperson also mentioned that Bangladesh security forces using UN marked vehicle and for the control, for the crowd control, which is very alarming because this is allocating for the UN security, UN peacekeeping forces, those who will deploy peacekeeping mission. This is not for the using in Dhaka to control crowd and to shoot the students. So he says it's very alarming and it's very disturbing. They conveyed their concern to the authority and they are asking for accountability. Who are they? Why they are using this UN marked vehicle and armored vehicle in Dhaka? Violence taking place in Bangladesh obviously is they are condemning. And I asked that question at the State Department, that what you are doing, you are calling, urging, but they are not entertaining your calls. They are doing their own course, killing people. So what you will do? I saw many tweets from the congressmen, from the rights groups, that they are expressing solidarity with the student protest. This is no more with only quota protest. Now it's more larger. People want their rights back. So they are fighting to establish their rights, voting rights, human rights, fundamental rights, freedom of press, freedom of assembly. So everything's are absent in Bangladesh for a long time. As you know, the Sheikh Hasina is in power more than 1.5 decades, and with abolishing all the rights, and country is running in an authoritarian manner. So we have to wait to see the end, but it will not end easily because the whole country is affected and the regime is trying to keep the power by any means. And so it will not work in a democratic country because democracy lover people will try to establish their democratic rights. So this is the battle between democracy and autocracy. Let's see who will win.